তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, ভালো হয়ে যা বলে 1 সেকেন্ডও দাঁড়ালো না, রুমের দরজা খুলে চলে গেল। অতঃপর সাবিহা চৌধুরী রুমে এলো। হিয়া শ্রাবণের হাতে গয়নাগুলো দেখে উঠে দাঁড়ালো। শ্রাবণ গয়নাগুলো বিছানায় রেখে তার মাকে বলল, আম্মু এগুলো আমি অন্য জায়গায় রেখেছিলাম, তাই নিয়ে আসতে দেরি হলো, দেখো তো সব ঠিক আছে কিনা। সাবিহা চৌধুরী বললেন, ও তুমি রেখেছিলে, এতে আবার দেখার কি আছে। শ্রাবণ বলল, তবুও দেখে নাও। আর হিয়া, চলো তো একটা কাজ আছে। হিয়া শ্রাবণের সাথে চলে গেল। রুমের বাইরে আসতেই হিয়া শ্রাবণকে ধরে আস্তে করে বলল, এগুলো আপনি রেখেছিলেন? হুম। তাহলে যে বললেন মাকে? তা না বলে কি বলতাম, যে চুরি হয়েছিল? না, কিন্তু কোথায় পেলেন এগুলো? পেয়েছি একটা জায়গায়। কোথায় বলুন না। আর জানলেনই বা কি করে? শ্রাবণ গাছাড়া ভাব নিয়ে বলল, বলবো না, তোমাকে বললে আমার প্রথম বউ রাগ করবে। ওই তো বললো গয়নাগুলো কোথায় ছিল। হিয়া রেগে গিয়ে বলল, তাহলে আমার কাছে কি? যান, আপনার প্রথম বউর কাছেই যান, আসতে হবে না আমার কাছে। আর একটু আগে বলেছিলাম না যে সারাদিন কথা বলবো না, আমি সত্যি কথা বলবো না। শ্রাবণ বলল, তাহলে তখন বললে কেন? তখন বিপদে পড়েছিলাম বলে বলেছি, তা না হলে বলতামই না। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ঠিক আছে বলো না, বলতেও হবে না। হিয়া গটগট করে নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, সত্যি বলবো না, থাকুন দেখি কতক্ষণ থাকতে পারেন। হিয়া চলে গেল। শ্রাবণের উত্তর শোনার অপেক্ষা করলো না। ওইদিকে পাশে দাঁড়িয়ে তৌকির চৌধুরী সব শুনলেন। শ্রাবণের কাছে এসে কাঁধে হাত রেখে বললেন, কোনো সিরিয়াস বিষয় নিয়ে ঝামেলা হলো নাকি? শ্রাবণ হালকা হেসে বলল, না, দেখবে একটু পরে এসে কথা বলবে। তৌকির চৌধুরী বললেন, মনে হয় না আসবে। শ্রাবণ বাঁকা হেসে বলল, আরে বেশি না, 10 থেকে 15 মিনিট পরেই দেখো আসবে। তৌকির চৌধুরী কৌতূহল নিয়ে বললেন, বেশ, দেখাই যাক। তৌকির চৌধুরী শ্রাবণকে নিয়ে রুমে ঢুকলেন। সাবিহা চৌধুরী শাড়ি রেখে সব জিনিস গুছিয়ে নিচে চলে গেলেন কাজে। হিয়া রুমে এসে শাড়ি বের করলো। দুটো শাড়ির অপশন রয়েছে, একটা গোলাপি আর একটা লাল। শ্রাবণ আজকে আবার সাদা পাঞ্জাবি পরবে। হিয়া দোটানায় পড়ে গেল, কোনটা পরবে। শ্রাবণকে যে জিজ্ঞাসা করবে তাও তো পারবে না, রাগ করে এসে পড়েছিল তখন। এখন কথা বলতে গেলে শ্রাবণী তেরা তেরা কথা শুনিয়ে দেবে, কিন্তু আরেকদিকে কোন শাড়ি পরবে সেটাও তো জানা দরকার। যা কথা শোনানো শোনাবে, পরে দেখা যাবে, আগে এই শাড়ির ঝামেলাটা ঠিক করা দরকার। হিয়া রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণ এখন ওর বাবার ঘরেই রয়েছে। হিয়া রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। শ্রাবণ ওর বাবার সাথে কথা বলছিল। হিয়া দরজা ধরে দাঁড়ালো। তৌকির চৌধুরী ওকে খেয়াল করে শ্রাবণকে ইশারা করে ওদিকে তাকাতে বলল। শ্রাবণ হিয়াকে দেখে মুচকি হাসলো। তৌকির চৌধুরী মুখে হাসি বিদ্যমান রেখে হিয়াকে বললেন, হিয়া কিছু বলবে? হিয়া হেসে বলল, না, আসলে ওনাকে। শ্রাবণ উঠে চলে এলো। হিয়া শ্রাবণকে বলল, একটু চলুন তো। শ্রাবণ যেতে যেতে বলল, চলো। হিয়া আগে আগে গেল। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তার বাবার দিকে তাকিয়ে হেসে চলে গেল। বরাবরের মতো তৌকির চৌধুরী ওদের দুজনের বন্ডিং দেখে মুগ্ধ, আর দোয়া করলেন এভাবেই যেন সারা জীবন ওদের মাঝে এই ভালোবাসা বেঁচে থাকে। রাত 10টার দিকে নেহাকে নিয়ে সবাই চৌধুরী বাড়ি এলো। সাবিহা চৌধুরী ছেলের বউকে বরণ করে নিলেন। অন্যদিকে হামিদ শিকদার আর মাহিমা বেগম চলে গেছেন। কালকে আবার সকালে হামিদ শিকদারকে কোর্টে যেতে হবে বলে সবাই জোর করলো, কিন্তু কালকের কাজটা খুব গুরুত্বপূর্ণ থাকায় চলে যেতে হলো তাদেরকে। বিয়ের সব নিয়ম কানুন শেষ হওয়ার পর সাবিহা চৌধুরী কাব্য আর নেহাকে নিয়ে গেলেন ওপরে, কাব্যর রুমের সামনে। এদিকে হিয়া রিয়া কাব্যর রুমের সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণ আবার একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। হিয়া রিয়া রুমের পথ আটকে দাঁড়িয়ে রইল। কাব্য আর নেহা দুজনকে যেতে দিল না, বলল, বাসর ঘর সাজিয়েছি কষ্ট করে, টাকা না দিলে কিন্তু যেতে দেব না। শ্রাবণ কথা বলা শেষ করে এগিয়ে এলো। এসে সাবিহা চৌধুরী আর কাব্যর পেছনে এসে দাঁড়ালো। আর হিয়াকে বলল, তুমি হলে ঘরের মানুষ, ঘরের মানুষকে টাকা দিলেও চলে, আবার না দিলেও চলে। হিয়া শ্রাবণের হাত ধরে টেনে নিয়ে নিজের পাশে দাঁড় করালো আর বলল, ঘরের মানুষ বাদ, আজকে আপনি আমার দলে। কাব্য ভুরু কুচকে বলল, বাবা ভাইয়া দল পাল্টে ফেললে? শ্রাবণ হিয়াকে ধরে হেসে বলল, পাল্টাতেই হলো, তাড়াতাড়ি টাকা বের কর, আজকে আমিও ছাড়ছি না। কাব্য বিড়বিড় করে আওড়ালো। সম্পর্ক বদলে গেল একটি পলকে। কে আপন কে পর হলো রে। শ্রাবণের ডাকে ওর ধ্যান ভাঙলো। কিরে, টাকা বের কর। কাব্য বলল, কত ভাবি? হিয়া 2 হাত উঁচু করে ধরে বলল, বেশি না, মাত্র 10,000। কাব্য ওয়ালেট বের করে 10,000 টাকা বের করে হিয়াকে দিয়ে হেসে বলল, ভাবি খুশি তো? খুব খুশি, এবার যাও, আর তোমাদের বাসরাতের জন্য দোয়া রইল। শ্রাবণ রসিকতা করে বলল, দেবরার বান্ধবীর জন্য বেশি বেশি দোয়া করো। নেহা বেশ লজ্জা পেল। এরপর হিয়া দরজা খুলে ওদেরকে ভেতরে ঢুকতে দিল। টুকটাক কথা বলল। নেহা লজ্জায় হিয়াকে ধরে আছে। শ্রাবণ হিয়াকে নিয়ে যাবে, এই সময় নেহা হিয়াকে ধরে মিনমিন করে বলল, আরেকটু থাক না। হিয়া নেহার হাতে হাত রেখে বলল, অনেক রাত হয়েছে রে, তোরা রেস্ট কর, এখন যাই রে, আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু লাগে তাহলে জানাস, আমি আছি। নেহা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। হিয়া চলে এলো। কাব্য রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসলো। নেহা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই আছে। কাব্য হাত বাড়িয়ে বলল, এখানে আসো। নেহা এগিয়ে আসতেই কাব্য ওর হাত টান দিয়ে পাশে বসালো। এদিকে হিয়া রুমে এসে শাড়ি খুলে নর্মাল একটা শাড়ি পরে মেকআপ রিমুভ করছে। শ্রাবণ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। এরপরে হিয়া ঢুকলো ওয়াশরুমে। শ্রাবণ ততক্ষণে রুমের লাইট নিভিয়ে ল্যাম্প লাইট জ্বালিয়ে দিয়ে বিছানায় এসে বসলো। শরীরটা বেশ টায়ার্ড লাগছে। ফোনটা হাতে নিতেই দেখলো ফোনে চার্জ নেই, তাই চার্জ দিয়ে এসে বসলো।
হিয়া বের হলো, হাত মুখ মুছে পানি খেয়ে শ্রাবণের পাশে এসে শুয়ে পড়লো। শ্রাবণ হিয়ার পেটের ওপর মাথা রেখে শুলো। এরপর ওপরের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। হিয়া শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শ্রাবণ বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা কথা ভেবে দেখেছো কি হিয়া? এই হিয়া, হিয়া কি হলো, ঘুমিয়ে গেলে নাকি হিয়া? হিয়ার কোনো উত্তর নেই, বেচারি ঘুমিয়ে গেছে। শ্রাবণ উঠে বসে হিয়ার দিকে তাকালো, তারপর হিয়ার কপালে চুমু দিয়ে সোজা হয়ে বসে লাইটটা নিভিয়ে দিল। এরপর হিয়াকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুলো। হিয়ার কপালে, গালে, ঠোঁটে, চোখে ছোট ছোট চুমু দিয়ে হেসে বলল, আমার ব্যক্তিগত শরবতওয়ালি। সকাল 7টা। হিয়ার ঘুম ভাঙতেই টের পেল অনেক দেরি হয়ে গিয়েছে উঠতে। পরক্ষণে ফোনটা হাতে নিয়ে দেখলো 7:13 বাজে। সত্যি দেরি হয়ে গেছে। রাতে ভেবেছিল ভোরেই উঠবে, কিন্তু তার হলো কই। হিয়ার পাশে আবার শ্রাবণও নেই। যা দেখে মনে মনে ভাবলো, কই, প্রতিদিন তো আর এত আগে ওঠে না, আর উঠলেও জাগিয়ে তোলে। আজ এত আগে উঠেই কোথায় চলে গেছে? একবার ডাকতেও তো পারতো। হিয়া বিছানা থেকে নেমে দাঁড়ালো, তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হলো, তখনও দেখলো শ্রাবণ আসেনি। হিয়া ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে এসে দেখলো নেহা দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুমে তখন কেউ ছিল না। নেহা হিয়াকে দেখে স্বস্তি ফেলে এগিয়ে এলো। হিয়া হেসে বলল, বিয়ের পর সংসার জীবনের প্রথম দিন, অনেক অনেক শুভেচ্ছা বান্ধবী। নেহা হেসে বলল, ধন্যবাদ বান্ধবী। ও ভুলে গিয়েছিলাম, এখন তো আমরা যা। নেহা হিয়ার হাত ধরে বলল, যা, আগেও যেমন বান্ধবীর মতো থেকেছি, এখনো তাই থাকবো। হিয়া আশেপাশে তাকিয়ে রসিকতা করে বলল, তা না হয় থাকবো, তো আমার দেব রাতে কিরকম ভালোবাসা দিল যে এখনো নিচেই এলো না। নেহা লজ্জা পেয়ে হেসে বলল, যা, তোর মুখে দেখি কিচ্ছু আটকায় না। এখন বড় যা হয়েও মজা করতে পারবো, আবার বান্ধবী হিসেবেও। এমন সময় সাবিয়া চৌধুরী নামলেন সিঁড়ি বেয়ে। দুজনকে হাসতে দেখে তিনি বললেন, তোমাদের হাসি ঠাট্টায় কি আমাকে নেওয়া যাবে? হিয়া হেসে বলল, আপনাকে নেওয়া যাবে না, এটা আমাদের পার্সোনাল বিষয় মা, বড়দেরকে বলা যাবে না। সাবিয়া চৌধুরী কাছে এসে দাঁড়িয়ে বললেন, তাই নাকি? হিয়া নেহার হাতে চিমটি কেটে বিড়বিড় করে বলল, এই যা, সালাম কর। নেহা হিয়ার কথায় সাবিয়া চৌধুরীকে সালাম করলো। সাবিয়া চৌধুরী নেহাকে ধরে বললেন, থাক থাক মা, সালাম করতে হবে না। সাবিয়া চৌধুরী নেহার সাথে টুকটাক কথা বলে কিচেনে চলে গেলেন। সাথে নেহাও গেল। ফাহিমা বেগম একটু পরে আসবেন আজকে। আর হিয়া রান্না করার জন্য ফ্রিজ থেকে সবজি বের করছে। একটু পরে কাব্যও নিচে এলো। হিয়া শয়তানি করে কিচেন থেকে জিজ্ঞাসা করলো, ভাইয়া ভালো আছো? বেচারা লজ্জায় শেষ। ঘাড়ে হাত রেখে বলল, ভাবি ভালো। মিনিট 20 পরে ফাহমিদা বেগম এলেন। তিনি কিচেনে ঢুকেই হিয়াকে নিয়ে কয়েক কদম দূরে গেলেন। কেউ তেমন ভাবে খেয়াল করলো না। হিয়া বেশ অবাক হলো। অতঃপর জিজ্ঞাসা করলো, আন্টি কিছু বলবেন নাকি? ফাহিমা বেগম আস্তে করে বললেন, তোমাকে একটা লোক বাগানে যেতে বলেছে, দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। হিয়া নাক মুখ কুঁচকে বলল, কে সে? উত্তরে ফাহিমা বেগম বললেন, আমি তো চিনতে পারিনি মা, তুমি গিয়ে একটু দেখে এসো। হিয়া চিন্তিত হয়ে উঠল, ওকে আবার কোন লোক এসে ডাকবে। ও কিচেনে এসে হাতটা ধুয়ে বাড়ির বাইরে চলে গেল। একটু তাড়াহুড়ো করে হেঁটে বাগানে এলো। হিয়া ফাহিমা বেগমের কথায় বাগানে গেল। এই সকালবেলা কোন লোকই বা ওর খোঁজে আসবে, এটাই মাথায় ঢুকছে না। নিশ্চয়ই শ্রাবণী ডেকেছে, না হলে কার এত বড় সাহস ওকে ডাকা? হিয়া কথাগুলো ভাবতে ভাবতে বাগানে এলো। যা ভেবেছিল তাই, এই শ্রাবণেরই কাজই এটা। ওই বাগানে দাঁড়িয়ে আছে। হিয়া শ্রাবণের কাছে এসে বলল, আমায় ডেকেছেন? শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, অযথা তোমায় ডাকতে যাবো কেন? হিয়া কোমরে হাত রেখে বলল, তাহলে যে আন্টি বললো বাইরে একটা লোক ডাকছে, এখানে এসে তো আপনাকেই দেখতে পাচ্ছি। শ্রাবণ বলল, ওয়েট ওয়েট, কি বললে? একটা লোক ডাকছে মানে? ফাহিমা আন্টি বলল। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি সেই লোকটার সাথে দেখা করতে এসেছো? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, তাহলে আমার কাছে কি, যাও না দেখা করো। এসছে দেখা করতে, ওসব বাদ, আপনি ডেকেছেন কিনা সেটা বলুন না। তাহলে কে ডাকলো? কোনো দরকার আছে কি আমার কাছে তার? শ্রাবণ হিয়ার মাথায় গাট্টা মেরে বলল, গাধা, আমিই ডেকেছি। হিয়া মাথায় হাত দিয়ে বলল, এই জন্যই তো বলি, আপনি ছাড়া কে ডাকবে? কারো সাহসী নেই মিসেস শ্রাবণকে অহেতুক ডাকার। শ্রাবণ হাত দুটো পেছনে নিয়ে হিয়ার দিকে তাকিয়ে গভীর গলায় বলল, যদি এই শ্রাবণ না থাকে তাহলে কি কেউ ডাকলে চলে যাবেন? হিয়ার মুখটা কয়েক সেকেন্ড কালো হয়ে গেল, হাসিটাও ভুলে গেল। এই কথায় যে হিয়ার মনটা খারাপ হয়ে গেছে সেটাও বুঝতে পারলো। এই মুহূর্তে শ্রাবণ ওর মন খারাপ দূর করতে ওকে ধরে হেসে বলল, আরে পাগলি, এমনি মজা করেছি। হিয়া অভিমানী কণ্ঠে বলল, সরুন, ধরবেন না আমায়, এমন মজার কথা আমি শুনতে চাই না। আপনাকে ছাড়া কখনো আমি কাউকে কল্পনাই করতে পারবো না। কথাগুলো বলতে বলতে হিয়া প্রায় কেঁদেই দিল। শ্রাবণ হিয়ার বুকে মাথা ঠেকিয়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে মলিন হেসে বলল, আরে বলেছি না মজা করেছি, আর করবো না, সরি তো, এতগুলো সরি। হিয়া মাথা তুলে তাকিয়ে নাক টেনে বলল, হয়েছে, এখন ভেতরে চলুন। শ্রাবণ হেসে বলল, আরে এত মিথ্যা বলে ডাকলাম কি চলে যাওয়ার জন্য? মানে? শ্রাবণ হিয়ার কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, আজ একটু হাঁটাহাঁটি করা যাক। হিয়া শ্রাবণের হাত সরিয়ে দিয়ে বলল, ভেতরে কাজ আছে, আপনি একা হাঁটুন।
শ্রাবণ হিয়ার হাতটা শক্তপোক্ত করে ধরে গেট দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, চুপচাপ চলো, ওরা কাজ করে নেবে। কিন্তু কাউকে তো বলে আসিনি, বলতে হবে না। তুমি তোমার মেইন গার্ডিয়ানের সাথে যাচ্ছ, আর কার পারমিশন নিতে হবে শুনি? তবুও তো বলে আসা উচিত ছিল। বেশি কথা বলো না। যদি আরেকটা কথা শুনি না, তাহলে লোক জড়ো করে বলবো তুমি আমার বাচ্চা কিডন্যাপ করে ঘুরে বেড়াচ্ছ। হিয়া চোখ ছোট ছোট করে বলল, ঠিক আছে চলুন। শ্রাবণ হিয়ার হাতটা ধরে হাঁটা দিল যে পর্যন্ত যাওয়া যায়। হিয়া চিন্তা বাদ দিয়ে শ্রাবণের হাত ধরে রইল। এই মানুষটা থাকলে ওর কোনো চিন্তাই থাকে না। ও এক এক সময় নিজেকে খুব লাকি মনে করে। আর লাকি হবেই বা না কেন, সেই প্রথম দিন ভুল করে জামাইজান বলে মেসেজ দিয়েছিল। এরপরে সেখান থেকে শ্রাবণ ওর জীবনটাই বদলে দিয়েছে। ভালোবাসায় আগলে রেখেছে, কখন কি লাগবে, কোথায় যেতে হবে, কি করলে ভালো হবে, কি পড়লে ভালো লাগবে, সব দিক দিয়েই শ্রাবণ ওকে দেখে দেখে রাখছে, প্রোটেক্ট করছে। হিয়া কথাগুলো মনে মনে আউড়িয়ে শ্রাবণের হাত আঁকড়ে ধরে বলল, অনেক ভালোবাসি আপনাকে। শ্রাবণ হাসলো, আবার শয়তানিও মাথায় এলো। বলল, এখন কি পাবলিক প্লেসে ভয় পেয়ে বলছো ভালোবাসি? তাহলে ঠিক আছে। আপনি এত ভালো কেন? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, কারণ আমি তোমার হাতে শরবত খেয়েছিলাম। হিয়া শ্রাবণের হাতে অনেক জোরে চিমটি কেটে বলল, মজা বাদ দিন, সিরিয়াস হন। শ্রাবণ উফ শব্দ করে বলল, আরে আস্তে, সিরিয়াস হচ্ছি বলো। হিয়া শ্রাবণের হাতটা আগের মতোই শক্ত করে ধরে বলল, আপনি সব সময় সাথে থাকবেন, যেভাবে প্রথম দিনের মতো আগলে রাখছেন সেভাবেই থাকবেন। আল্লাহ আমায় যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন আমার সাথে সাথে থাকবেন। শ্রাবণ জড়ানো গলায় বলল, ইনশাল্লাহ, যতদিন বেঁচে রব আপনার সাথেই থাকবো। শ্রাবণ যেতে যেতে বলল, কিছু খাবে? সকালে তো কিছু খেয়ে বের হওনি। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর যখন হিয়াকে দেখতে পাওয়া গেল না, তখন সাবিহা চৌধুরী ফাহিমা বেগমকে জিজ্ঞাসা করলেন, আপা হিয়া কই গেল? উত্তরে ফাহিমা বেগম বললেন, আপনার বড় ছেলে ডাক পাঠিয়েছিল আমাকে দিয়ে, হিয়া হয়তো ওর সাথেই আছে। ও তাহলে তো চিন্তাই নেই। সোফায় বসেছিলেন তৌকির চৌধুরী। তিনি একথা শুনতেই হেসে বললেন, সাবিহা, ওদের সাথে একটু মজা করলে মন্দ হয় না কিন্তু। সাবিহা চৌধুরী কপালে ভাঁজ ফেলে বললেন, কি মজা করবে ওদের সাথে? আরে দেখোই না কি করি। এই বলে তিনি ফোন বের করে শ্রাবণের নম্বরে কল দিলেন।